যে ইউএস পয়সা ছাড়া কিছু বোঝে না, দুনিয়ার সবাইকে নিজেদের নকর চাকরের মতো মনে করে, সবাইকে একদম ধমকে চমকে বসে রাখতে চায়, সেই আমেরিকা ইসরায়েলের মতো একটা পুঁচকে দেশের সামনে এরকম সবসময় জুজু হয়ে থাকে কেন? First of all, Israel is a true friend. It is our greatest ally in the region. And if Israel is attacked, America will stand with Israel. We must be crystal clear. We stand with Israel. We must stand with Israel. We stand with Israel because support for the Jewish state is not a partisan issue. It is an American issue. একটা হার্ডকোর ক্যাথলিক দেশ হয়েও জিউস অর্থাৎ ইহুদিদের ব্যাপারে আমেরিকা এত উদার কি করে? ইতিহাস জুড়ে খ্রিস্টানদের সাথে ইহুদিদের লড়াই তো আমরা দেখতে পাই, অথচ আজ আমেরিকা কেন বলছে যে এতদিন ধরে যা হয়েছে সব নাকি বাইবেলের দোষ? America and most of Christianity are unaware of God's love for Israel and the Jewish people. The Jewish people are a cherished people. They are a chosen people. God chose those people. They are, the Bible says, the apple of God's eye. It was 4,000 years ago here in this city on Mount Moriah where God chose his people. He not only chose a people, but he chose a place. And then he chose for the people in this place a purpose. The people were the Jewish people. The place was Israel. Why should Christians support Israel? There are a number of reasons, and it has nothing to do with politics and everything to do with your Bible. Israel is a nation that God created supernaturally. He miraculously gave Abraham and Sarah a son, Isaac, who then had Jacob, who God renamed Israel. মানবাধিকার নিয়ে, বাক স্বাধীনতা নিয়ে ইউএস সবাইকে এত লেকচার দেয়, কিন্তু ইসরায়েলের ব্যাপারে পুরো অন্য কথা বলে আমেরিকা। ইউএসের ইউনিভার্সিটিগুলোতে ইদানিং ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান উঠলেও আমেরিকার সব প্রেসিডেন্টরাই শুধু নয়, দল মত নির্বিশেষে সবাই কেন ইসরায়েলকে বিনা শর্তে সমর্থন দিয়ে যাচ্ছে। No American president will let Israel go down the tube. Democrat or Republican, it's not an issue. And under the circumstances, that is why American presidents and the American people in the future will support all out the survival of Israel if it's attacked. ইউএস প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের ফোনে আড়ি পেতে তার আর মনিকা লিওনেস্কির গুপ্ত যৌন সম্পর্কের কথা অনেক আগেই কিন্তু জেনে গিয়েছিল ইসরায়েলের গোয়েন্দা বাহিনী। সেই তথ্যকে কাজে লাগিয়ে ইসরায়েল আমেরিকার প্রেসিডেন্টকে ব্ল্যাকমেল পর্যন্ত করেছিল নিজেদের স্বার্থে। আর শুধু ইসরায়েলের নেতারাই শুধু নয়, দেখে মনে হয় যেন ইসরায়েলের বিজনেসম্যান, ইসরায়েলের এনজিও, সব ধরনের জীবিকার ইসরায়েলি যেন সবাই মিলে আমেরিকাকে কোনো তুকতাক করে বা কোনো ম্যাজিক করে বসে নিয়ে এসেছে। কিন্তু এটা কি সত্যি কোনো ব্ল্যাক ম্যাজিক, নাকি এর পেছনে আছে ইসরায়েলের দীর্ঘমেয়াদী স্ট্র্যাটেজি? আজকে সেই বিষয়টা নিয়েই কথা বলবো। আমেরিকা কিভাবে ইসরায়েলের একদম হাতের পুতুল হয়ে উঠল, আর আমরা ভারতীয়রা কি কিছু শিখতে পারি এদের থেকে? ইসরায়েল দেশটার সাইজ হয়তো পশ্চিমবঙ্গের সিকিভাগও হবে না, মেরে কেটে হয়তো ওই কেরালার অর্ধেক, জনসংখ্যা ওই 1 কোটির মতো, আর পৃথিবীতে ইহুদিদের সংখ্যা 1.5 কোটি, অর্থাৎ কলকাতার জনসংখ্যার কাছাকাছি। অথচ পুরো আমেরিকাকে আঙ্গুলের ডগাতে নাচাচ্ছে ইসরায়েল। খ্রিস্টানরা তো মনে করে যিশুর হত্যা হয়েছে ইহুদিদের হাতে। ইতিহাস জুড়ে খ্রিস্টান আর ইহুদিদের লড়াই 2 সহস্রাব্দ ধরে চলেছে। রোমানদের হাতে ইহুদিরা জেরুজালেম থেকে বিতাড়িত হয়েছিল 135 খ্রিস্টাব্দে। জেরুজালেমের নতুন নাম দেওয়া হয়েছিল এলিয়া ক্যাপিটোলিনা। 5ম শতাব্দীতে বাইজেন্টাইন সাম্রাজ্যের সময়তেও এই জেরুজালেমে ইহুদিদের বসবাস পর্যন্ত নিষিদ্ধ ছিল। সেই একই সময় মিশরের আলেকজান্দ্রিয়া থেকেও বিতাড়িত হয়েছিল ইহুদিরা। 1100 শতকের ক্রুসেডে খ্রিস্টানরা ইহুদিদের ওপর একদম মাস জেনোসাইড চালিয়েছিল। বাস্তুভিটে থেকে সরে ইহুদিরা ছড়িয়ে পড়ে পৃথিবীর বিভিন্ন দিকে। 1100 শতক থেকে এবার চলে আসছি গত শতকের কথাতে। হিটলারের সময়তে ইহুদিদের ওপর কি হয়েছিল সবাই জানি।
প্রথম দিকে ইহুদিদের ওপর হয়ে চলা অত্যাচারে আমেরিকার কিন্তু কোনো রকম তাপ উত্তাপই ছিল না। আইনস্টাইনের মতো ইহুদি সায়েন্টিস্টরা আমেরিকাতে এসে কাজ করছিল ঠিকই, কিন্তু অপর দিকে জেনারেল মোটরস, ফোর্ড আর এই সমস্ত আমেরিকান কোম্পানিগুলো হিটলারের জার্মানিতে কিন্তু জমিয়ে ব্যবসাও করছিল। নিউ ইয়র্ক টাইমস ম্যাগাজিন হিটলারকে ম্যান অব দ্য ইয়ার বলে সম্মানিত করেছিল। মানে এখন যেমন প্যালেস্টাইনের লোকজন মরছে তো মরুক, সে ব্যাপারে ইউএস এর কিচ্ছু যায় আসে না, সেই রকম 1941 পর্যন্ত হিটলারের জার্মানিতে জিউসরা মরছে তো মরুক, জার্মানির টাকাতে আমেরিকার পকেট ভরলেই সব ঠিক আছে, এই নীতিতেই কিন্তু চলছিল আমেরিকা। 1941 ডিসেম্বরে জাপানের পার্ল হারবার আক্রমণ আর তারপর হিটলারের আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, এই দুটো ঘটনার পরেই আমেরিকা আসরে নেমে জার্মানিকে আক্রমণ করে এবং শেষমেশে হিটলারের পতন ঘটে। সঙ্গে ইহুদিদের ওপর অত্যাচারেরও অবসান ঘটে। কিন্তু বুঝতেই পারছেন যে পুরো ব্যাপারটাতে আমেরিকা যা করেছে সেটা পুরোপুরি নিজেদের স্বার্থে, ইহুদিদের বাঁচাতে নয়। এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়ের পরও ইহুদিদের প্রতি একটা প্রচ্ছন্ন অবজ্ঞা আমেরিকার ছিল। সেইটারই পরিবর্তন ঘটে মার্চ 1948-এ। হ্যারি ট্রুম্যান ছিলেন তখন আমেরিকার প্রেসিডেন্ট। একদিন সকালে তার বাড়িতে এসে উঠলেন এডওয়ার্ড জ্যাকবসন, যিনি ছিলেন একজন জিউস আমেরিকান বিজনেসম্যান আর ট্রুম্যানের এক পুরনো বন্ধু। আমেরিকার প্রেসিডেন্টের কাছে জ্যাকবসন আবদার রাখলেন যে চেইন ওয়েজম্যানকে মিট করবার জন্য। ওয়েজম্যান ছিলেন পেশাতে একজন বায়োকেমিস্ট, সাথে ইসরায়েলের জায়নিস্ট আন্দোলনের একজন টপ লিডার, যিনি পরে ইসরায়েলের প্রথম প্রেসিডেন্টও হয়েছিলেন। বন্ধুর আবদারে ট্রুম্যান খুব খুশি হননি। ইহুদিদের জিওনিস্ট মুভমেন্টের প্রতি তার বিরোধিতা সর্বজন বিদিত ছিল। প্রসঙ্গত প্যালেস্টাইনের বুকে ইহুদিদের স্থায়ী রাষ্ট্র প্রতিষ্ঠার যে আন্দোলন, তাকে বলা হয় জিওনিস্ট মুভমেন্ট। এর শুরু 19 সেঞ্চুরির শেষ দিকে, কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ নেতারা একে তখনও কোনো স্বীকৃতি দেয়নি, হ্যারি ট্রুম্যানও না। কিন্তু সেই দিন তার মুড হয়তো একটু ভালো ছিল, বা জ্যাকবসনের কপালটা ভালো ছিল, তাই বন্ধু জ্যাকবসনের আবদারে ট্রুম্যান রাজি হয়ে যায়। অতঃপর মিটিং যে শুধু হলো তাই নয়, ট্রুম্যান স্টেট অফ ইসরায়েলের প্রতি সমর্থনের একটা আশ্বাসও দিয়ে বসেন। একজন ইহুদি বিরোধী ট্রুম্যানের এই চেঞ্জ অফ হার্ট, এটা দেখে তার ক্যাবিনেটের সবাই শুধু নয়, ট্রুম্যানের স্ত্রী পর্যন্ত অবাক হয়েছিলেন। মে 14, 1948-এ স্টেট অফ ইসরায়েলের জন্ম। ইসরায়েলের প্রথম প্রাইম মিনিস্টার ডেভিড বেন গুরিয়েনের ঘোষণার 11 মিনিটের মধ্যেই হ্যারি ট্রুম্যান তার স্বীকৃতি দেয়। তারপর কেটে গেছে 75 বছর। কেউ কেউ এডওয়ার্ড জ্যাকবসনকে আজকের ইসরায়েল আর ইউএস এর এই দোস্তির প্রথম প্রতিকৃত বলে স্বীকৃতি দিয়ে গেছেন। কিন্তু 1948-এ যখন আরব কান্ট্রিগুলো একসাথে ইসরায়েলকে আক্রমণ করে, তখন ইউএস কিন্তু একদম নিষ্ক্রিয় থেকেছে। আজ কিন্তু সেই সিনারিওটা পুরোই বদলে গেছে। ইসরায়েলের সঙ্গে আমেরিকার কিন্তু ফর্মাল কোনো ট্রিটি নেই। তা সত্ত্বেও 1948 থেকে আজ পর্যন্ত $310 বিলিয়ন আমেরিকা বিভিন্ন খাতে ইসরায়েলের পেছনে খরচা করেছে, যে কোনো দেশের মধ্যে যেটা হলো সর্বোচ্চ। এর মধ্যে 80 বিলিয়ন মাত্র অর্থনৈতিক সহায়তা, বাকি প্রায় 230 বিলিয়ন ইসরায়েলের মিলিটারির পেছনে খরচ করেছে আমেরিকা। এর পেছনের কারণটা বুঝতে হলে আমাদের চলে যেতে হবে রাশিয়া আমেরিকার কোল্ড ওয়ারের সময়টাতে। খনিজ তেলের বিশাল ভান্ডার এই আরব দুনিয়া 1950-এর থেকেই হয়ে উঠেছিল একদম হটস্পট। ইউএস আর রাশিয়া দুই দেশই চাইছিল নিজেদের তাবেদার খুঁজে বের করতে, যাতে তাদের এই বিশাল খনিজ ভান্ডারের ওপর দখলদারি অক্ষুণ্ণ থাকে। সৌদি আরবকে খুব সহজে নিজেদের ঝুলিতে ভরে নিয়েছিল আমেরিকা, কিন্তু ইরানকে একদমই সহজে বাগে আনা যাচ্ছিল না। 1953-তে আমেরিকা সেটাই করলো যেটা করতে তারা সিদ্ধহস্ত। সিআইএর উস্কানিতে ইরানের বুকে একটা অভ্যুত্থান হলো, যাতে আমেরিকার পুতুল শাহ অফ ইরানকে ক্ষমতাতে বসানো হলো। এই সময় ইসরায়েল কিন্তু একদমই গুরুত্বপূর্ণ ছিল না এই আরব উপমহাদেশে। 1960-এ ইসরায়েল চুপি চুপি নিউক্লিয়ার বম বানানোর কাজে হাত দেয়। আমেরিকার প্রেসিডেন্ট কেনেডির কানে খবর পৌঁছতে সঙ্গে সঙ্গে এই প্রজেক্টকে বন্ধ করতে নির্দেশ দেয় কেনেডি। ইতিমধ্যে 1967-এ আরব দুনিয়া আবার ইসরায়েলকে আক্রমণ করে। 6 দিনের মধ্যে ইসরায়েল আরবদের সম্মিলিত বাহিনীকে একদম ধূলিসাৎ করে দিল। ঠিক যেমন ভাবে ভারত পাকিস্তানকে প্রতি যুদ্ধে একটা করে লজ্জাজনক হার উপহার দেয়, সেই রকম উল্টো দিকে ভিয়েতনামের মতো একটা ছোট্ট দেশ আমেরিকার একদম নাকে মুখে চুনকালি মাখিয়ে ছেড়ে দেয়। কারুর কোনো রকম সাহায্য ছাড়াই ইসরায়েল একের পর এক যুদ্ধ জিতে চলেছে নিজেদের দমে। ওদিকে ভিয়েতনাম থেকে আমেরিকাকে লেজ গুটিয়ে পালিয়ে আসতে হয়।
শুধু ভিয়েতনাম কেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আজ পর্যন্ত কোনো যুদ্ধই জিততে পারেনি আমেরিকা। তাই ইসরায়েলের মধ্যে আমেরিকা পেয়ে গেল একজন ডামিকে, যারা যুদ্ধবিদ্যাতে সবার থেকে বহু যোজন এগিয়ে। তার উপর ইসরায়েল হলো একটা ডেমোক্রেসি, ডিরেক্টরশিপ নয়, তাই দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখাও সুবিধা। এক কথায় আমেরিকা পেয়ে গেল এমন একটা দেশ যাদের মধ্যে দিয়ে আমেরিকা এই আরব মুলুকে রাজত্ব করতে পারবে। তারপর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। 1973-এ যখন আবার আরব দুনিয়া ইসরায়েলকে আক্রমণ করে, তখন আমেরিকাকে পাশে পেয়ে যায় ইসরায়েল। ট্যাঙ্ক, ফাইটার জেট, অ্যামুনিশন সব কিছু দিয়ে আমেরিকা ইসরায়েলকে সাহায্য করলো। শুধু তাই নয়, পুরো আরব দুনিয়াকে বুঝিয়ে দেওয়া হলো যে আমেরিকা যদি ক্লাস টিচার হয়, তাহলে ইসরায়েলি হবে আমেরিকার হয়ে এই আরব মুলুকের ক্লাস মনিটর। 1979-এ ইরানের রিভলিউশনের মধ্যে দিয়ে আমেরিকার পুতুল সরকারের পতন হয়, আর আয়াতুল্লাহ খোমেইনির নেতৃত্বে কট্টরপন্থীরা ইরানে ক্ষমতাতে বসে। আমেরিকার পুতুল শাহ পাহলবিকে দেশ ছেড়ে পালাতে হয়। বলতে গেলে ইরানে আমেরিকার স্ট্র্যাটেজি একদম মুখ থুবড়ে পড়ল। এই অবস্থাতে আমেরিকার কাছে ইসরায়েলের গুরুত্ব আরও বেড়ে গেল। মাঝখানে কাঁটার মতো ছিল প্যালেস্টাইন, যার প্রতি আরব দুনিয়ার ছিল পূর্ণ সমর্থন। ইউএস নিজের উৎসাহে ইজিপ্টের মতো দেশের সঙ্গে ইসরায়েলের শান্তি চুক্তিতে স্বাক্ষর করাতে উদ্যোগ নেয়, যার ফলশ্রুতিতে ইজিপ্ট হয়ে উঠল প্রথম আরব কান্ট্রি যারা 1979-এ প্যালেস্টাইনের পিঠে ছুরি মেরে ইসরায়েলকে স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দেয়। এরপর থেকে ইসরায়েলের অস্ত্র ভাণ্ডার ফুলে ফেঁপে উঠতে লাগলো। 1983-তে আমেরিকা ইউএসকে 9 মিলিয়নের অস্ত্র বিক্রি করেছিল। 1988-এ এই সংখ্যাটা হয়ে দাঁড়ালো 240 মিলিয়ন। আর অক্টোবর 7, 2023-তে ইসরায়েলের বুকে হামাস আক্রমণের পর এক বছরে ইউএস $17.9 বিলিয়ন ইসরায়েলকে দিয়েছে। 1990-তে কোল্ড ওয়ারের শেষ হয় রাশিয়ার পতনের মধ্যে দিয়ে। জর্ডান থেকে শুরু করে বাকি আরব দেশগুলো আস্তে আস্তে ইসরায়েলের প্রতি নরম হতে শুরু করে। 1990-তে সাদ্দাম হোসেনের ইরাকের সাথে আমেরিকার যুদ্ধ এবং তারপরে 9/11-এর ঘটনা, সব কিছুর মধ্যে দিয়ে ইসরায়েল আমেরিকার কাছে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠল। সামরিক ক্ষেত্রে ইসরায়েলের সাথে আমেরিকার গাঁটবন্ধন মজবুত থেকে মজবুততর হয়ে উঠল। আরব দুনিয়ার উপর নিজেদের কর্তৃত্বকে কায়েম করতে ইসরায়েলকে কিভাবে ইউএস ব্যবহার করছে, আর সেই সুযোগকে ইসরায়েল কিভাবে সদ্ব্যবহার করছে, সেটা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন। কিন্তু যদি ভাবেন শুধু এই কারণের জন্য ইউএস আজ ইসরায়েলের হাতের পুতুল, তাহলে কিন্তু ভুল করবেন। 2002-তে ফক্স নিউজ একটা রিপোর্ট ছাপে, যার হেডিং ছিল উই রিপোর্ট ইউ ডিসাইড। তাতে ফক্স নিউজ জানিয়েছিল যে ইসরায়েল শুধু আমেরিকার সাধারণ মানুষদের ওপর নয়, ওদের পুলিশ অফিসার, নির্বাচিত প্রতিনিধি, মিডিয়ার লোকজন, রাজনৈতিক নেতা, এমনকি আমেরিকার প্রেসিডেন্টের ওপরেও নজরদারি করছিল। দাবি করা হয়েছিল আমেরিকার প্রতিটা ফোনে নাকি ইসরায়েলিরা আড়ি পাতছে। অ্যামডক্স ইঙ্ক বলে একটা কোম্পানি ছিল আদতে, যেটি একটি ইসরায়েলি কোম্পানি। তারা সেই সময় সমস্ত আমেরিকার ফোন কোম্পানির সঙ্গে কাজ করত। সেই সূত্রে তারা সমস্ত ফোনে আড়ি পাততে শুরু করে। এরা সবার গোপন তথ্য জোগাড় করে ইসরায়েলি বিজনেসম্যান থেকে শুরু করে ইসরায়েলি মাফিয়াদের সাহায্য করত। শুধু তাই নয়, আমেরিকার প্রেসিডেন্টদের পর্যন্ত ব্ল্যাকমেইল করত। ফক্স নিউজের এই তথ্যগুলো যে অমূলক নয়, সেটা পরে বোঝা গিয়েছিল যখন আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এই ব্ল্যাকমেইলের কথা নিজে স্বীকার করেছিলেন। ডেভিড হালপার নামে একজন আমেরিকান লেখক তার ক্লিন্টন ইঙ্কে লিখেছেন যে নেতানিয়াহু নাকি বিল ক্লিন্টনকে ব্ল্যাকমেইল করে জোনাথান পোলার্ড বলে একজন ইসরায়েলি স্পাই, যাকে আমেরিকা আটক করেছিল, তাকে ছাড়িয়ে নেয়। মনিকা লিউনেস্কির সাথে আমেরিকার প্রেসিডেন্টের ব্যক্তিগত চ্যাটের কথা সব আড়ি পেতে জেনে গিয়েছিল ইসরায়েল। শুধু তাই নয়, 2019-এ যখন ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের জন্য প্রেসিডেন্ট হয়েছিলেন, তখন ইউএস এজেন্সিরা আবিষ্কার করেছিল যে স্টিং রেজ নামে ছোট ছোট কিছু ডিভাইস ইসরায়েলের গুপ্তচররা সারা হোয়াইট হাউস জুড়ে বসিয়ে রেখেছে, সাথে ওয়াশিংটনের বিভিন্ন জায়গাতেও। এর উদ্দেশ্য ছিল প্রেসিডেন্ট ট্রাম্প সহ বিভিন্ন ইউএস এজেন্সির হর্তাকর্তাদের ফোনের ওপর আড়ি পাতা। দুনিয়ার সবচেয়ে শক্তিশালী দেশের কর্ণধারের সব গোপন তথ্য যদি কারোর হাতের মুঠোতে চলে আসে, তাহলে তার মাধ্যমে যে পৃথিবীকে শাসন করা সম্ভব, এটা ইসরায়েলেরা ভালোভাবেই জানে। তাই তারা মোসাদ নামে একটা স্পাই এজেন্সি তৈরি করেছিল, যারা বলতে গেলে একদম অসাধ্য সাধন করতে সক্ষম। আর এই মোসাদের সাহায্য নিতে বাধ্য হয় আমেরিকার এজেন্সিগুলো পর্যন্ত। তাই মোসাদ যখন আমেরিকার ওপরেই উল্টে আবার নজরদারি করে, ব্ল্যাকমেইল করে,
তখন মুখ বুজে সেটাকে হজম করতে হয় আমেরিকাকে। অপরদিকে 1977-এ আমাদের দেশের প্রধানমন্ত্রী মোরারজি দেশাই পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হককে আমাদের দেশের স্পাই যারা ভারতের হয়ে পাকিস্তানে গোয়েন্দাগিরি করছিল তাদের সব খবরাখবর ফাঁস করে দেয়। আর তাতে আমাদের দেশের স্পাইদের শেষ পর্যন্ত অকথ্য অত্যাচার সহ্য করে মৃত্যুবরণ করতে হয়েছিল পাকিস্তানি সৈন্যদের হাতে। এরপরে নিজেই বলুন, দেশের প্রধানমন্ত্রী যখন দেশের বিরুদ্ধে কাজ করে তখন সেই দেশের কি কোনো উন্নতি সম্ভব? শুধু দেশের নেতা কি রাজনৈতিক এজেন্সিগুলো নয়, এবারে আসছে আমেরিকার বুকে সাধারণ জিউসদের আধিপত্যের একটু তথ্য আপনাদের সামনে পেশ করতে। আমেরিকার জিউসদের জনসংখ্যা টোটাল জনসংখ্যার মাত্র 2.5%, কিন্তু বড় বড় ইউনিভার্সিটিগুলোতে 20% অধ্যাপক আর শিক্ষক হলো জিউস। আপনারা বলবেন ইউএস এর পপুলেশনের মাত্র 1.5% হলো ভারতীয়রা, কিন্তু আমেরিকার টপ ইউনিভার্সিটিগুলোতে 20%-এর অনেক বেশি হলো ভারতীয় স্টুডেন্ট। কোথায়? ভারতের তো সেই রকম কোনো প্রভাব নেই। এখানেই ডিফারেন্স একজন অ্যাভারেজ উচ্চশিক্ষিত ইহুদির সাথে একজন উচ্চশিক্ষিত ভারতীয়ের। একজন উচ্চশিক্ষিত ইহুদি সব সময় চেষ্টা করবে সমস্ত জায়গায় ইসরায়েলের সপক্ষে একটা প্রোপাগান্ডাকে ছড়িয়ে দেওয়ার। সেটা কিন্তু ভুল নয়। বহির্বিশ্বে নিজেদের দেশের হয়ে প্রচার করাটাই তো প্রতিটা নাগরিকের দায়িত্ব। কিন্তু উচ্চশিক্ষিত ভারতীয়দের অনেককেই কিন্তু দেখা যায় দেশের বাইরে দেশের বিরুদ্ধে ধারণা দিতে, দেশের বিরুদ্ধে প্রচার করতে। শুধু তাই নয়, আমেরিকার ল ফার্ম এমপ্লয়িজ, রাইটার, ডিরেক্টরস, ইন্টেলেকচুয়ালদের মধ্যে একটা বিশাল সংখ্যক হলো জিউস, যাদের কাজই হলো ইসরায়েলের সপক্ষে একটা জনমত তৈরি করার, যাতে আমেরিকার সাধারণ মানুষের মধ্যে একটা ইসরায়েলের জন্য, তাদের উপরে যে বিভিন্ন সময় অত্যাচার হয়েছে তার জন্য একটা সমবেদনা তৈরি হয়। এই সমবেদনাই একটা জোরদার রাজনৈতিক মতামত তৈরি করে জিউসদের পক্ষে। এতে সমস্ত রাজনৈতিক দলের উপরেই জিউসদের একখানা অটোমেটিক্যালি একটা স্ট্রং ইনফ্লুয়েন্স তৈরি হয়ে যায়। আর আমাদের দেশের উচ্চশিক্ষিতদের একটা বিশাল অংশ বাইরের দেশের লোকের সামনে ভারতের নিন্দা করাকে খুব কুল মনে করে। আমাদের দেশ কত নোংরা, আমাদের রাস্তার ট্রাফিক কত ইনডিসিপ্লিনড, আমাদের দেশের সবাই কত করাপ্টেড, এই সবগুলো হলো বহু এনআরআইদের খুব পছন্দের বিষয়। অমর্ত্য সেন থেকে শুরু করে যত বড় বড় একাডেমিশিয়ান আছে তারা বিশ্ব মঞ্চে ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করতে খুব ভালোবাসেন। অন্যদিকে জিউস একাডেমিশিয়ান যারা আছেন তারা কিন্তু নিজের দেশের পক্ষে একটা মতামত তৈরির জন্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। আমেরিকার সাধারণ মানুষের মধ্যে জিউসদের প্রভাব এতটাই যে ইসরায়েলের সাপোর্ট ছাড়া কোনো আমেরিকান প্রেসিডেন্টের পক্ষে জেতা সম্ভব নয় আজকের দিনে। এ তো গেল শুধু সাধারণ জিউসদের কথা। এরপরে আসি হলিউডের কথাতে। আমাদের দেশের চিত্র জগৎ হলো একটা লেফট লিবারেলদের দুর্গ, যেখানে দিনের পর দিন ভারতকে, ভারতের সমাজকে খুব নেগেটিভভাবে দেখানো হয়। বলিউডের হিরোরা একদম কলার উঁচু করে ভারতের সমাজ সম্বন্ধে উল্টো সিধা কথা বলে। স্লামডগ মিলিয়নিয়ারের মতো হলিউড মুভিগুলোতে ভুকা নাঙ্গা ভারতকে দেখিয়ে বিদেশি চিত্র পরিচালকরা একাডেমি, গোল্ডেন গ্লোব, গ্র্যামি সব একাধারে জিতে নিতে পারে। আর সিনেমার এফেক্ট আমরা সবাই জানি একসঙ্গে লক্ষ কোটি মানুষের মাথার মধ্যে ঢুকে যায়। বলিউডের হিরোরা শুধু ভারতেই পপুলার তা নয়, বিভিন্ন দেশে যেমন আরব দেশগুলোতে, আফ্রিকার বিভিন্ন দেশে বলিউড মুভিগুলো ভীষণ পপুলার। এমনকি ভারত বিরোধী দেশ তুর্কিতেও বলিউড স্টাররা ভীষণ পপুলার। আর তাই চন্দ্রায়নের মতো প্রজেক্টের ডিরেক্টর ডক্টর এস সোমনাথ আমাদের প্রাচীন ভারতের বিজ্ঞান কতটা উন্নত ছিল তা নিয়ে যতই বলুন, তার এফেক্ট কিন্তু খুবই কম। কিন্তু আমির খান, নাসিরুদ্দিন শাহের মতো পাবলিকরা কি বলল তাতে কিন্তু ভারতের গ্লোবাল ইমেজের ওপর অনেক সুদূর প্রসারী প্রভাব পড়ে, আর সেটাই ব্যবহার করে এরা ভারতের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। অপরদিকে হলিউডের স্টিভেন স্পিলবার্গ, উডি অ্যালেনের মতো বড় বড় ফিল্ম ডিরেক্টররা কিন্তু জিউস, যারা সব সময় জিউসদের সপক্ষে সিনেমা বানাচ্ছেন, আর সেই সিনেমা পৌঁছে যাচ্ছে বিশ্বের বিভিন্ন কোণাতে। স্পিলবার্গের বানানো শিন্ডলার্স লিস্টের কথা তো আমরা সবাই জানি। হলোকাস্টের সময় জিউসদের ওপর যে অত্যাচার হয়েছিল তারই প্রেক্ষাপটে বানানো এই সিনেমাটা বলতে গেলে কালজয়ী। সেই রকমই আরেকটা অস্কারজয়ী সিনেমা হলো দ্য পিয়ানিস্ট, যার ডিরেক্টর হলো রোমান পোলানস্কি, যিনিও হলেন জিউস। স্পিলবার্গেরই আরেকটা সিনেমা হলো মিউনিক। 1972-তে মিউনিক অলিম্পিকে ইসরায়েলের পার্টিসিপেন্টদের ওপর প্যালেস্টাইনি সন্ত্রাসবাদীদের হামলা, এই সত্য ঘটনার উপর ভিত্তি করে সিনেমাটা তৈরি।
ওয়ালস অফ বাসির সিনেমাটা তৈরি হয়েছিল ইসরায়েল লেবাননের ওয়ারের ওপর ভিত্তি করে, যেখানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইসরায়েলের লড়াই আর ইসরায়েলের সৈন্যদের আত্মত্যাগকে খুব বড় করে দেখানো হয়েছে। লিস্টের কোনো শেষ নেই। হলিউডের 59% ডিরেক্টর, রাইটার, প্রোডাকশন হাউসের সিইও হলো জিউস। সোনি পিকচার্স, ওয়ার্নার ব্রাদার্স, ওয়াল্ট ডিজনি কর্পোরেশন, এমজিএম কর্পোরেশন, এদের নাম সবাই জানেন, কিন্তু অনেকেই হয়তো জানেন না যে এদের সবার পেছনে রয়েছে জিউস কমিউনিটি। মোদ্দা কথা হলো, ইসরায়েল হলোকাস্টের সময় বা তারপর নানা রকম সন্ত্রাসবাদী হামলাতে কিভাবে ভিকটিম হয়েছে তার উপর অসংখ্য সিনেমা, ডকুমেন্টারি, এমনকি কার্টুন মুভি পর্যন্ত তৈরি হয়েছে। উদ্দেশ্য হলো সব বয়সের, সব দেশের মানুষের মধ্যে ইসরায়েলের জন্য একটা সমবেদনা তৈরি করা, যাতে ইসরায়েলের যে কোনো কাজের প্রতি সবার একটা সমর্থন এমনিই চলে আসবে। কিন্তু কথা হলো, জিউসরা হলোকাস্ট মাত্র 5 বছর সহ্য করেছে। তাদের যন্ত্রণাকে কোনোভাবে ছোট করছি না, কিন্তু হলোকাস্টের থেকে অনেক বেশি যন্ত্রণা প্রায় 1000 বছর ধরে আমাদের দেশ সহ্য করেছে। সন্ত্রাসবাদী আক্রমণ ভারত যেরকম সহ্য করেছে, বোধহয় দুনিয়ার কেউ সহ্য করেনি। আজও পাকিস্তান, বাংলাদেশের হিন্দুদের যে যন্ত্রণা সহ্য করতে হচ্ছে তা হলোকাস্টের থেকে কম কিছু নয়। কিন্তু ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী থেকে শুরু করে ওদের সাধারণ মানুষজন, ওদের একাডেমিশিয়ান থেকে শুরু করে ওদের ফিল্ম পার্সোনালিটি, সবাই ইসরায়েলের ব্যাপারে একটা পজিটিভ মতামত তৈরি করার প্রোপাগান্ডা অনবরত চালিয়ে যাচ্ছে। আর আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের একাডেমিশিয়ানরা, আমাদের ইন্টেলেকচুয়াল গ্রুপ থেকে শুরু করে চিত্রজগতের লোকরা বহিরাগত আক্রমণকারীদের গুণগান করতে আর ভারতের ইমেজকে বিশ্ব দরবারে নষ্ট করতে নিজেদের জীবন সঁপে দিয়েছেন আর এখনো দিচ্ছেন। দু দলই কিন্তু ভীষণভাবে সফল। প্রথম দল ইসরায়েলের ভাবমূর্তিকে আরো ভালো করতে, আর দ্বিতীয় দল ভারতের ভাবমূর্তিকে পুরোপুরি ধুলোতে মিশিয়ে দিতে। এবারে আসি মিডিয়ার কথাতে। দ্য নিউ ইয়র্ক টাইমস, দ্য ওয়াশিংটন পোস্ট, দ্য লস অ্যাঞ্জেলেস টাইম, এই সব নিউজ এজেন্সির পেছনে অদৃশ্য হাত রয়েছে কিন্তু ইসরায়েলের। ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধের সময়তে ইসরায়েলের সপক্ষে খবর পরিবেশন করানো হয়েছে এদের ব্যবহার করে। দ্য ইন্টারসেপ্ট বলে একটা মিডিয়া এজেন্সির রিপোর্ট অনুযায়ী সিএনএন, এনবিসির মতো মিডিয়াগুলো প্যালেস্টাইন ইসরায়েলের যুদ্ধের ব্যাপারে কোনো খবর পেশ করবার আগে সেটা ইসরায়েলের ডিফেন্স ফোর্সকে দিয়ে রিভিউ করিয়ে নেয়, এটা জানা গেছে। ইউনিভার্সিটি অফ শিকাগোর জন মার্শেইমার আর হার্ভার্ড ইউনিভার্সিটির স্টিফেন ওয়াল্ট একটা রিসার্চ পেপার পাবলিশ করেছিল, যার নাম হলো দ্য ইসরায়েলি লবি। এই পেপারটা পাবলিক হওয়ার পরে হার্ভার্ড ইউনিভার্সিটি আর শিকাগো ইউনিভার্সিটি দুটোই এই রিসার্চ পেপার থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নেয়। অর্থাৎ কিনা ইসরায়েলের এগেইনস্টে কোনো কথা বললে বা রিসার্চ পেপার সাবমিট করলে একাডেমিশিয়ান কি নিউজ রিপোর্টারদের ক্যারিয়ার কিন্তু এক ঝটকাতে শেষ হয়ে যায়। আর সেখানে আমাদের ভারতীয় মিডিয়া পার্সোনালিটিরা, বিদগ্ধ জনেরা দেশে বিদেশের বিভিন্ন জায়গাতে গিয়ে আমাদের দেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে। অপারেশন সিঁদুরের সময় ওয়াল স্ট্রিট জার্নালে ভারতীয় রিপোর্টার ভারতে বসে পাকিস্তানের সাপোর্টে ফলস নিউজ পেশ করছে। পরে ধরা পড়ে যাওয়ার পর ক্ষমা চেয়ে নিচ্ছে, কিন্তু ততক্ষণে যা ড্যামেজ হওয়ার হয়ে যাচ্ছে। নিউ ইয়র্ক টাইমস ভারত থেকে ভারতীয় রিপোর্টার রিক্রুট করছে যারা ভারতের বিপক্ষে প্রোপাগান্ডা করবে। এই মর্মে তারা জব অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে একদম খুল্লাম খুল্লা। বিবিসির ভারতীয় রিপোর্টাররা প্রতিদিন ভারতের সমাজ, ভারতের প্রাচীন সভ্যতা নিয়ে মিথ্যে রটনা করে যাচ্ছে। ইসরায়েলের নেতাদের থেকে শুরু করে তাদের এজেন্সিগুলো, সাধারণ মানুষ থেকে শুরু করে ইন্টেলেকচুয়ালরা, মিডিয়া পার্সোনালিটি থেকে শুরু করে চিত্রজগতের লোক, সবাই যেন একসাথে একটা শপথ নিয়েছে যে তারা একযোগে ইসরায়েলের জন্য তাদের জীবনকে সঁপে দেবে। পৃথিবীর যে কোনো প্রান্তেই তারা থাকুক না কেন, যে কাজই করুন না কেন, একজন ইসরায়েলি তাদের কাজের মধ্যে দিয়ে বাকি ইসরায়েলিদের প্রসপারিটি আর সিকিউরিটি এনশিওর করছে এমনভাবে যে দুনিয়ার তাবর তাবর শক্তিগুলো ইসরায়েলের কেশাগ্র স্পর্শ করতে সাহস পায় না। আর উল্টো দিকে আমাদের দেশের বেশ কিছু লোকজন দেশের বিরুদ্ধে প্রচারকে নিজেদের জীবিকা বানিয়ে নিয়েছে। যেই জাতি নিজেকে সম্মান করে সেই জাতিকে বাকিরাও সম্মান করে, সম্ভ্রমের চোখে দেখে। আর আমরা নিজেরাই যদি আমাদের নিজের দেশের ব্যাপারে সবসময় নিন্দা করে বেড়াই, তাহলে তো বাইরের দেশের লোকেরা আরো বেশি করে করবে। ইসরায়েলের মতো ছোট দেশের রাজ্যে এত ক্ষমতা, তার পেছনে প্রতিটি ইসরায়েলি নাগরিকের অবদান রয়েছে। আমরা কোনোদিন সেই সম্মানের জায়গাতে পৌঁছতে পারবো না যতদিন না আমরা আমাদের শিকড়কে, আমাদের পূর্বপুরুষদের আর আমাদের সহ নাগরিকদের সম্মান করতে শিখব। আজকের মতো এপিসোড এখানেই শেষ করছি।
আবার ফিরে আসবো অন্য কোনো টপিকে আমাদের নিজস্ব অ্যানালিসিস নিয়ে। যেতে যেতে অনুরোধ করব, যদি এপিসোডটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু শেয়ার, লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন।